দর্শক স্বাগত জানাচ্ছি টিভিএন24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আর ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধবিরতি চলছে, কিন্তু ঠিক বিরতি এটিকে বলা যায় না, কারণ এটি কাগজে কলমে বিরতি। পাল্টা হামলা না চললেও হুমকি ধমকি সমানেই চলছে এবং সকালবেলা নেওয়া কর্মসূচি বিকেলবেলা স্থগিত করা হচ্ছে। অর্থাৎ চূড়ান্ত কিছু হামলা যুদ্ধ শুরুর ইঙ্গিত দিয়ে এমন সব কর্মসূচি দুই পক্ষ নিচ্ছে এবং দিন শেষে আবার সেটিকে তারা স্থগিত করে নতুন করে আরেকটি কর্মসূচির জন্য অপেক্ষা করছে। সবকিছু মিলে পুরোপুরি একটি ঘোলাটে পরিস্থিতি। কতদিন এই যুদ্ধবিরতি চলবে, কবে নাগাদ চুক্তি হবে, কিংবা আদৌ হবে কিনা, নতুন করে যুদ্ধ শুরু হতে যাচ্ছে কিনা, অনেকগুলো প্রশ্ন আলোচনার টেবিলে। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে নতুন নতুন অ্যাঙ্গেলে আলোচনার ধার খুলছে। বিশেষ করে আমরা দেখছি যে এই যুদ্ধবিরতির সময়টাতেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফরে গিয়েছেন, তিনি এখন আবার চায়না সফরে যাচ্ছেন এবং সপ্তাহখানেক পরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও চায়নাতে যাওয়ার কথা রয়েছে। অর্থাৎ চায়না এখানে কতটা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে এই শান্তি আলোচনায় এবং সেটি আমেরিকার জন্য কতটা বুমেরাং হতে পারে সেটি নিয়েও আলোচনার যথেষ্ট সুযোগ আছে। সেসব বিষয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার। আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের প্রেসিডেন্ট জয়নাল আবেদিন। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে একটু জানি, আমাদের সাথে এর মধ্যেই জয়নাল আবেদিন আপনি যোগ দিয়েছেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ডক্টর মোস্তফা সরোয়ার, যেটি বলছিলাম সেটি হলো কিছুক্ষণ আগে দেখলাম যে প্রজেক্ট ফ্রিডম যেটি ঘোষণা করা হয়েছিল একেবারে এই মহা সমারোহে, কিছুক্ষণ আগে সেটি স্থগিত করে দেওয়া হয়েছে। তারপর প্রজেক্ট ফ্রিডমটা নিয়ে আমরা একটু আলোচনা করি, কারণ এটি যদি করার চেষ্টা করতে আমেরিকা, ইরান ইঙ্গিত দিচ্ছিল যে এটি আরেকটি যুদ্ধ ঘোষণার মতো কিংবা আবার যুদ্ধের মধ্যেই জড়িয়ে পড়া। কেন প্রজেক্ট ফ্রিডমের দরকার হলো আমেরিকার? আবার প্রজেক্ট ফ্রিডম স্থগিত করা হলো কিন্তু হরমুজ তো খুললো না, কোনো পক্ষেই খুলছে না। তাহলে আদতে এই প্রজেক্ট ফ্রিডমের কার্যকরিতা কিংবা হরমুজ না খুললে শান্তির সম্ভাবনা কতটা আছে? হ্যাঁ, প্রজেক্ট যেটা করেছিল সেটা তো ভেস্তে গেল এবং সেটা ভেস্তে যাওয়ার আগে কিন্তু বেশ হম্বিতম্বি করা হয়েছিল। যেমন ধরুন, ওখানে প্রায় 100 এর মতন থাকবে ল্যান্ড এবং মেরিন বেসড এয়ারক্রাফট। তারপরে থাকবে অনেকগুলো ডিস্ট্রয়ার এবং অন্যান্য বিভিন্ন ধরনের রণতরী। থাকবে খুব অ্যাডভান্স লেভেলের মিসাইলস। এগুলো থাকবে এবং কথা ছিল যে এগুলোকে মানে যে কমার্শিয়াল ইগুলো জাহাজ আছে সেই জাহাজগুলোকে তারা পাহারা দিয়ে নিয়ে আসবে যাতে ইরান কোনো ক্ষতি না করতে পারে। এবং হ্যাঁ, এই যে আপনি দিয়েছেন এটা খুবই গুরুত্বপূর্ণ যে 15,000 সৈন্য, যুক্তরাষ্ট্রের সৈন্য, সেটা একটা বিরাট নাম্বার। হ্যাঁ, আর তো ডিস্ট্রয়ার তো আপনি দেখছেন যে রণতরীগুলো ওখানে। কিন্তু দেখা গেল যে লাস্ট 24 আওয়ার্সে আমার জানা মতে, এরপরে হয়তো বাড়তে পারে, কিন্তু আমি যখন চেক করেছি তখন মাত্র 2টো জাহাজকে স্কট করে পার করেছে। অন দ্য আদার হ্যান্ড, আমরা জানি যে অন দ্য অ্যাভারেজ স্ট্রেইট অফ হরমুজ থেকে প্রতিদিন প্রায় 100 কমার্শিয়াল জাহাজ যারা ওখান থেকে পারাপার করে, সেখানে মাত্র 2টো। কাজেই যে এই যে প্রজেক্ট ফ্রিডম হম্বিতম্বি যে কোনো কাজে লাগছে না, এটা খুবই বোঝা গেল এবং এই জন্য এটাকে স্থগিত করে দেওয়া হয়েছে। এই হলো আপনার এই যে আপনার এই প্রথম যে প্রশ্ন, তার উত্তর যে এটার আসলে মানে এখানকার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর খুব ঊর্ধ্বতন অফিসার, মানে 3 স্টার জেনারেলস যারা রিটায়ার করেছেন, তারা কিন্তু এই কথা বলছেন যে এটা ওখানে সাকসেসফুল হবে না এবং দেখা গেল তাই। প্রশ্ন যেটি আপনার কাছে রাখতে চাই, এটি হয়তো সাকসেসফুল হবে না বুঝে এটি স্থগিত করা হয়েছে হয়তো, কিন্তু প্রশ্নটি হলো যদি এটি স্থগিত করা না হতো, এই প্রজেক্ট ফ্রিডম এটি কি আরেকটি যুদ্ধ ঘোষণার মতোই ব্যবস্থা হতো? কারণ ইরান বলছে কাউকে যেতে দেবো না, আমেরিকা বলছে আমাদের ছত্র ছায়ায় আমাদের পাহারায় তোমাদেরকে পার করে দেবো। তাহলে কি সেটি আরেকটি যুদ্ধের মতোই তো অবস্থা তৈরি হয়ে যেত, কিংবা যুদ্ধই হতো কিনা? আবার না, আমার ধারণা যে যুদ্ধ হওয়ার সম্ভাবনা খুব কম। তার কারণটা আমি বলছি যে আমাদেরকে খুব
অবজেক্টিভ অবজেক্টিভ রিয়ালিটিস বুঝতে হবে যে হোয়াট ইজ গোয়িং অন ইন দি ফিল্ড। যেমন তেলের দাম আবার বেড়ে গেছে, এই মানে বেশ মানে আর একটা জাম্প করেছে। এখন কোথাও কোথাও দেখলাম যে অ্যাভারেজ প্রায় $5 ক্রস করে চলে গেছে, কোথাও কোথাও $7-8 উঠে গেছে পার গ্যালন। কাজে এটা একটা অশনি সংকেত। এবং সামনে নির্বাচন, কাজে সেই নির্বাচনকে কম্প্রোমাইজ করতে চাচ্ছে না এক। আবার তার সামনের যে ভিজিট 15ই মে চীনে যে উনি যাচ্ছেন, 15-16ই মে, সেটাও কিন্তু আর একটা কনস্ট্রেইন্ট। কারণ এই যুদ্ধ যদি কন্টিনিউ করে আর তখন যদি উনি চীনে যান, তাহলে কিন্তু তার যে আহ, মানে আমাদের প্রেসিডেন্ট, মাননীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে যে আধিপত্য, তার যে একটা মানে সে যে একজন খুব গুরুত্বপূর্ণ সবকিছু কন্ট্রোল করতে পারে, সেটা কম্প্রোমাইজ হয়ে যেত। যে না, উনি কন্ট্রোল করতে পারেন না, যুদ্ধ তো ওখানে চলছে। এবং সেই জন্য এই যে চাইনিজ ভিজিটটা, উনি যে চীনে যাবেন, সেটাও কিন্তু একটা কনস্ট্রেন্ট তার জন্য। হ্যাঁ, যে এখানে উনি যুদ্ধ এবং আমার ধারণা যে তার আগে কোনো যুদ্ধ টুদ্ধ হচ্ছে না। আমার যেন মনে হচ্ছে যে ইরানের যে 15 দফাটা আমি দেখলাম আর যুক্তরাষ্ট্রের 8 দফা, এ দুটোর যদি আমি কম্পেয়ার করি, তাহলে কিন্তু অবাক হবেন যে ইরানের যেটা মানে, এবং এটা কিন্তু মানে ডায়ামেট্রিক্যালি কন্ট্রাডিক্টরি, মানে এটা কোনো কম্প্রোমাইজের কোনো সূত্রের ভেতরেই পড়ে না। আর ইরানেরটাকে যদি আপনি ডিটেইলে দেখেন, তাহলে ইরান সে হরমুজের কন্ট্রোলও রাখতে চাচ্ছে একটা অন্যভাবে, অন্য নাম দিয়ে। তারপরে সে নিউক্লিয়ার যে মানে তার যে ফিসাইল করার জন্য তার যে সমস্ত আন্তর্জাতিক রাইট রয়েছে, হ্যাঁ, এটা কিন্তু প্রত্যেকটা দেশের সোভরেন কান্ট্রি যেটা আন্তর্জাতিক রাইট, এবং সে কিন্তু নন প্রফেশন ট্রিটিতে সই করেছে। কাজেই তার আওতায় তার যে স্বাধীনতা, এটা সে কিছুতেই কম্প্রোমাইজ করতে রাজি নয়। তার অর্থ দে ক্যান কন্টিনিউ এনরিচমেন্ট বাট দে উইল নট মেক দ্য বম্বস, যেটা তারা অনেক আগে থেকে বলেছে। কাজে ওই ওই সূত্রটাকেও তারা রাখছে। তার অর্থ কোনো ইউরেনিয়াম, যে এনরিচড ইউরেনিয়াম যে আমাদের কাছে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্রের, সে আশাও কিন্তু সে আশায় ঘুরে বালি। কাজে ওটাও ইরান রাজি হচ্ছে না। শুধু তাই নয়, এর সঙ্গে আরেকটা সে অ্যাড করেছে, সেটা আমি বিস্মিত হয়েছি। সেটা হলো যে ইরানের যে যে অ্যাসেটগুলো যে ফ্রিজ করে রেখেছি আমরা যুক্তরাষ্ট্র, সেটাকেও কিন্তু ইরান বলছে যে নো, ওটাকে ছেড়ে দিতে হবে। মানে আমার টাকা, আমার নিজের টাকা, তুমি কে এটাকে ফ্রিজ করে রাখার? এবং অলমোস্ট মানে এই ফ্রিজিংটা কিন্তু অলমোস্ট ইউনিল্যাটারাল। হ্যাঁ, এটা কিন্তু খুব একটা আন্তর্জাতিক ব্যাপার না, এটা মানে মোটামুটি একপক্ষীয়। কাজে সেটাও তো একটা মানে অন্যের উপরে চাপিয়ে দেওয়ার একটা তবে আপনি প্রচেষ্টা। একটু আলোচনাটা তুলেছেন প্রফেসর ডক্টর মোস্তফা স্যার, আপনার কাছে একটু জানি, ইরান তো 14 দফা দিল, যেটির উপর বেস করে হয়তো আলোচনা সামনে থেকে এগিয়ে যাবে। এই 14 দফার একটু কি আপনার কাছে অতিরিক্ত আবদার মনে হচ্ছে? মানে কোন কোন জায়গায় একেবারে পারমাণবিক কর্মসূচিগুলো সবগুলো আমরা চালিয়ে নেব, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবো, আমার সব অর্থ তোমাকে ফেরত দিতে হবে, আমার সব স্যাংশন তুলে নিতে হবে, মানে আমেরিকা কেন এটি মানবে? হ্যাঁ, এটা আপনি কিন্তু খুব সুন্দর করে, আর আমি 15 বলছিলাম, আসলে 14। জি, থ্যাংক ইউ ফর কারেকশন। 14 দফার ভেতরে যে জিনিসগুলো আছে, সেটা কিন্তু আমরা যদি অতীতের দিকে তাকিয়ে দেখি, যেটা ওবামা করেছিল, যে একটা চুক্তি করেছিল ইরানের সঙ্গে, সেই চুক্তির চেয়ে কিন্তু অনেক খারাপ এটা। এই যে 14 দফা অনেক খারাপ। এটা যদি ডোনাল্ড ট্রাম্প রাজি হয়, তাহলে এই যে এতদিনের যে গোলমাল, সে ক্যান্সেল করলো, তারপরে বারবার মন পরিবর্তন করলো, দুবার আক্রমণ করলো, এমনকি আমাদের আমেরিকান সৈন্য যারা তরুণ সৈন্য, তারাও মারা গেছে। হ্যাঁ, মানে ইট শেড আওয়ার ব্লাড ওভার দেয়ার। সেগুলোর অর্থ কি যে হয়, এবং যে যুক্তরাষ্ট্রের জনগণের যে কষ্ট হচ্ছে, যে গ্যাসের দাম বেড়ে গেছে এবং খাদ্যদ্রব্যের দাম দারুণ বেড়ে গেছে। হুম। আপনি লক্ষ্য করে দেখেন যে একটা আমেরিকার যে বিভিন্ন অ্যানাউন্সমেন্টের মধ্যে একটু গোলমাল আছে। যেমন আমি বলি হ্যাঁ, যে এরা যখন কোর ইনফ্লেশনের কথা বলে, আচ্ছা। সেটা থেকে কিন্তু খাদ্য এবং গ্যাস এক্সক্লুডেড। তাই যদি হয়, তাহলে কমন পাবলিকের যে ব্যাপারটা, ওটা তো নেই। আছে যারা স্টক মার্কেটে বিরাট বিরাট ধনী, হ্যাঁ, তাদের ইনফ্লেশনের ব্যাপারটা আছে। কিন্তু গরিব মানে সাধারণ লোক যারা যারা খাবার কিনতে হয়, যাদের গ্যাস কিনতে হয়, হুম। তাদের কিন্তু ওই যে দুটো, ওটা কিন্তু
কোর ইনফ্লেশনের মধ্যে নাই। এখানে কিন্তু আলোচনাতে ওটা খুব কমই আসে। কাজেই কিন্তু এটা এই যুদ্ধের জন্য ওই দুটো বেড়ে গেছে, তাতে মানুষের দারুণ ভোগান্তি হচ্ছে। কাজে এই ভোগান্তির কি প্রয়োজন ছিল? কাজে আমার যেন মনে হচ্ছে যে আহ, একটা হযবরল অলমোস্ট। ওকে, হ্যাঁ, এটা আমি কোন দিকে একটু যেতে হ্যাঁ, চাই জনাব জয়নাল আবেদিন, আপনার কাছে একটু যেতে চাই। সেটা হলো, আমরা যদি ইরানের 14 পয়েন্ট নিয়ে এই কথা বলি, যেটি হয়তো সামনের দিনে আলোচনার মূল বেস হতে পারে ইরানের পক্ষ থেকে পাঠানো, এটি নিয়ে এর মধ্যে হোয়াইট হাউস ভাবতে শুরু করছে অনেক কিছু। ফার্স্ট কোশ্চেন আপনার কাছে, সেটি হলো, আপনার কাছে এই 14 পয়েন্টটাকে একটু বাড়তি মনে হচ্ছে কিনা, নাকি ন্যায্য মনে হচ্ছে? ধন্যবাদ। খুবই ভাইটাল একটা পয়েন্ট বর্তমান সময়ের। যে পয়েন্টগুলো ইরান দিয়েছে, তারা যে অনেকগুলো হোমওয়ার্ক করে দিয়েছে, কারণ এর আগেও অনেক দুইবার এই ধরনের পয়েন্ট আদান প্রদান হয়েছে। এবং এইবার যে পয়েন্টগুলো তারা উল্লেখ করেছে, যেটি ডক্টর সরোয়ার সাহেব খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন, যে তারা কোন কোন জিনিসগুলো কম্প্রোমাইজ করবে, কোনটা কম্প্রোমাইজ করবে না। তো এই যে বিষয়গুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া এবং তাদের যে দাবিগুলোকে উপস্থাপন করা, অনেকটা তাদের পক্ষ থেকে যেগুলো এসছে, তাদের এর পিছনে অনেকগুলো যুক্তি আছে। সেটি হচ্ছে, যেমন কেউ ইরান সার্বভৌম দেশ, সেহেতু তারা তাদের যে সার্বভৌম অধিকার রয়েছে, স্বাধীন অধিকার রয়েছে, তারা সেটাকে প্র্যাকটিস করছে। এবং ইরানের হিস্ট্রি যদি আমরা দেখি, গত হাজার হাজার বছরের, যে তারা তাদের আত্মমর্যাদার সাথে কিন্তু কম্প্রোমাইজ করে নাই। এবং এটা আমার দৃষ্টিকোণ থেকে কতটুকু ভাইটাল, তার চাইতে গুরুত্বপূর্ণ হলো তারা কতটুকু কম্প্রোমাইজ করবে। কারণ যে যেই দাবিগুলো তাদের পক্ষ থেকে এসেছে, সেই দাবিগুলো তাদের পক্ষ থেকে অত্যন্ত যুক্তিযুক্তভাবে উপস্থাপন কিন্তু করা হয়েছে। এবং প্রথম অবস্থায় ডোনাল্ড ট্রাম্প এই দাবিগুলো পাওয়ার পর তাদের মধ্যে যে আলোচনাটা অনেকটা কিছুটা পজিটিভ একটা এরিয়াতে কিন্তু চলে গিয়েছিল। তো এখন আমরা যে কথাটা বলতে চাচ্ছি, সেটা হলো, এই যে গত কয়েকদিন ধরে বিশেষ করে ফ্রিডম ঘোষণা করার পরে যে একটা বিশাল উত্তেজনা, অর্থাৎ আগেও বিভিন্ন ভাবে ধমক আমক কিন্তু দুজনেই দিছে। ডোনাল্ড ট্রাম্প, আমাদের প্রেসিডেন্ট, অলওয়েজ আমরা উই আর উইনিং বিগ, এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু একটু আপনার কাছে জানি, ইরানের 14 পয়েন্ট নিয়ে জানি, সেটা হলো, এই 14 পয়েন্টের মধ্যে 10টি পয়েন্টও কি মেনে নেওয়া সম্ভব ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, আমেরিকার পক্ষে সম্ভব যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি রাখবে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ রাখবে, তাদের সব স্যাংশন তুলে নিতে হবে, মানলাম স্যাংশন তুলে নিলেন, যত জব্দকৃত টাকা পয়সা দিয়ে দিতে হবে, সেটিও নয় মানলাম, কিন্তু যেটি নিয়ে যুদ্ধ শুরু হলো, যুদ্ধের পর সেটি যদি চুক্তি করে মেনে নেওয়া হয়, তাহলে এই যুদ্ধটা কেন, এবং এটি মেনে নেওয়া কতটা আমেরিকার পক্ষে সম্ভব, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সম্ভব, সেটি তো পরিষ্কার যে এটি মানা হবে না। ধন্যবাদ। আপনি তো খুব মূল পয়েন্টে গিয়েছেন, যে এখানে যুদ্ধের যে ধারাবাহিকতা বা যুদ্ধের কারণটা আমাদেরকে আগে বুঝতে হবে। ইরান শুরু থেকেই বলে এসছে যে এই যুদ্ধ আমরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম না, আমাদেরকে চাপিয়ে দেয়া হয়েছে। এখন যেহেতু চাপিয়ে দেয়া হয়েছে, আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। আর এবং এই যুদ্ধের যে সারমর্ম, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প অথবা আমেরিকাকে সেখানে উইন করে আসতে হবে, নাইলে লুজার। আর যদি ইরান শুধু টিকে থাকে ফাইট করে, তাহলে কিন্তু ইরান উইন করে গেল। এই যে একজনের জন্য হলো সার্ভাইভাল কোশ্চেন, আরেকজনের জন্য হলো উইন করে আসা, এটা হচ্ছে এই যুদ্ধের এন্ডটা নির্ধারিত হবে। তো সেই দিক থেকে আপনি যেটি আবারও যে 14টা পয়েন্ট তারা দিয়েছে, 14টা দাবি, সেখানে অনেকগুলো দাবি কিন্তু আসলে ল্যাঙ্গুয়েজ হয়তো এদিক সেদিক হতে পারে, অনেকগুলো দাবি কিন্তু মেনে নেয়ার মতো। এবং যেটা ইউএস প্রশাসনও চিন্তা করছে যে তাদের যে দাবিগুলোর মধ্যে যৌক্তিকতা অনেকটা আছে, সবগুলো হয়তো
যেখানে ইউরেনিয়ামের কথাটাই বারবার এসছে, হয়তো তাদের কাছে যে 400 কেজি ইউরেনিয়াম আছে সেটাকে কোথায় রাখা হবে বা সেটাকে কিভাবে ব্যবহার করা হবে, এই মূল এই বিষয়গুলোকে যদি আইডেন্টিফাই করা যায় তাহলে এই দাবিগুলোর অনেকগুলো যৌক্তিকতা আছে, অনেকগুলোকে মেনে নেওয়া সম্ভব, যেটা ইউএস প্রশাসন চিন্তা করছে। এটা জি আমাদের জি ধারণা। হতে পারে যে 14টির মধ্যে তো আর 14টি মানতে হবে না। ধরেন যেমন বলা হচ্ছিল যে জি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমেরিকার যে সামরিক উপস্থিতি সেটি কমিয়ে আনা, এটি হয়তো মানা হলো না। পারমাণবিক ইস্যুতে হয়তো ইরান চাইছে আমাদেরকে কর্মসূচি চালাতে দাও, কিন্তু হয়তো একটা নির্দিষ্ট সময়ের জন্য সেখানে বাড়ানো হলো। প্রশ্নটি যেটি জানাবেন সেটা হলো, প্রেসিডেন্ট ট্রাম্পকে আমরা সবসময় এই ধরনের বিজনেস করতে দেখেছি। তিনি যখন কোনো একটা কিছু চান একটু বাড়তি চান, যাতে কমিয়ে টমিয়ে একটা দর কষাকষিতে আনা যায়। ইরানও কি টেকনিক্যালি এরকম 14টি দিয়েছে, 6টি 5টি 7টি যদি মেনে নেওয়া হয় তাহলে তো একটা চুক্তি করা সম্ভব? বিষয়টা এমন কিনা, মানে তার সাথে তার কৌশলে খেলা হচ্ছে কিনা? অফকোর্স এটা ডিপ্লোমেটিক একটা আদান প্রদান হচ্ছে, সেখানে অনেকগুলো নেগোসিয়েশন হবে। ডোনাল্ড ট্রাম্প যেভাবে চেষ্টা করছেন যে উনার পক্ষে বলটাকে আনার জন্য আলোচনার টেবিলটাকে, ইরানও চেষ্টা করছে। কিন্তু এখানে একটা জিনিস যেটি আমাদের জন্য একটু দুর্ভাগ্য বলবো, সেটা হলো যে আমাদের যারা নেগোসিয়েশনে আছে তাদের মধ্যে যেসব কূটনীতিক যেই ব্যাকগ্রাউন্ড থাকার কথা, যেমন ওখানে কুশনারকে দেয়া হয়েছে একজন বিজনেসম্যান, উইটকফ আরেকজন বিজনেসম্যান, এদেরকে দিয়ে না না, তারা বডি, মানে এটি নিয়ে তর্ক করে লাভ নেই, কারণ তারা অনেকে বলছেন যে তারা সেখানে বোর্ড হিসেবে গেছেন। মূলত প্রেসিডেন্ট ট্রাম্প যা বলছেন তাই তারা বলছেন, তার বাইরে নিজেদের থেকে একটা বাড়তি লাইন বলার সুযোগ তাদের নেই, বাড়তি কোনো কিছু কম্প্রোমাইজ করার সুযোগ তাদেরকে নেই। প্রেসিডেন্ট যা চান তাই তাদেরকে বলতে হয়। তাই এখানে আসলে কাকে পাঠানো হলো এটি নিয়ে অনেকে মনে করছেন এখন আর এটি গুরুত্ব পাবে না। আমি একটু প্রফেসর ডক্টর মোস্তফা স্যার আলোচনাটা এগিয়ে নিই। সেটি হলো যুদ্ধের আগে, মাঝখানে যুদ্ধবিরতি, এবং এখন নতুন করে হয় যুদ্ধ নয় শান্তি চুক্তি, কিছু একটা হতে যাচ্ছে। কিন্তু বলা হচ্ছে ইরান দিনে দিনে, অর্থাৎ এই যুদ্ধবিরতির সময়টাকে কাজে লাগিয়ে আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে। একেবারে ইন্টেলিজেন্স রিপোর্টগুলো বলছে যে আগামী 2 সপ্তাহের মধ্যে চায়না তাদেরকে এয়ার ডিফেন্স দিতে যাচ্ছে। এর আগে রাশিয়ার কাছ থেকে তারা প্রযুক্তিগত অনেক সহায়তা পেয়েছে, এবং আগামী দিনগুলোতে অর্থাৎ এই সময়টাতে তাদের যে মিসাইল অন্যান্য অস্ত্র খরচ হয়েছে সেগুলো তারা গুছিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। আগামীতে যদি যুদ্ধ শুরু হয়, এটির ইফেক্ট ইন্টারন্যাশনালি, দেশের ভিতরে এবং ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক কি হতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? না, আন্তর্জাতিকভাবে তো এটা হবে এক ডিজাস্টার। তার কারণ আপনি চিন্তা করে দেখুন যে যে মানে আন্তর্জাতিকভাবেও এটা হবে ডিজাস্টার, আর ডোমেস্টিক্যালি পুরো গালফ, পার্সিয়ান গালফের যে দেশগুলো আছে প্রত্যেকের জন্য এটা দারুণ একটা মানে হৃদয় বিদারক ব্যাপার হবে। কেন আমি বলছি, যেমন ধরুন এখনো কিন্তু বেশ কয়েকশো জাহাজ, তেলবাহী জাহাজ কিন্তু আটকে আছে, মানে মানে স্ট্রেইট অফ হরমুজ থেকে তারা ক্রস করতে পারছে না। চিন্তা করে দেখুন যে মানে আমার ব্যাকগ্রাউন্ড জিওফিজিক্স, যে ওয়েল গুলো যে সেগুলো যদি রেগুলার পাম্প না করা হয়, তাদেরকে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে ওগুলো ওপেন করতে আবার কষ্ট, এবং একটা ল্যাগ টাইম আছে। অলরেডি যে ক্ষতি হয়েছে তাতে সবকিছু শুরু আবার যদি হয় তাতেও কিন্তু একটা ল্যাগ টাইম আছে। হ্যাঁ, আর এরপরে যদি আবার যুদ্ধটা বেঁধে যায়, তাতে তো অবস্থা মারাত্মক হয়ে যাবে। তেলের দাম তো মানে মানে গ্যাস এবং মানে আগুন হয়ে যাবে, ফার্টিলাইজার পাওয়া যাবে না, মানে ফার্টিলাইজারের অভাবে পৃথিবীর বিভিন্ন দেশ এখানে চাষবাসের সময় দেখুন, মানে উত্তর গোলার্ধে এখন কিন্তু আমাদের মানে সামার টাইম, স্প্রিং অ্যান্ড সামার, চাষবাসের ব্যাপার, হ্যাঁ, সার থাকবে না। কাজে এই যে ডিজাস্টারটা হবে, যে এই মানে এবং ওই যে অয়েল এবং এরপরের যে যুদ্ধ হবে, সেখানে কিন্তু একজন আরেকজনের যে ইনফ্রাস্ট্রাকচার অ্যাটাক করে বসবে। এবং তাহলে চিন্তা করে দেখুন যে গালফের যে দেশগুলো সবগুলো তো মানে বেশি কিছু দরকার নেই, যদি এরা কোনো ক্রমে কেউ কারো ওয়াটার মানে স্যালিনেশন প্লান্ট অ্যাটাক করে দেয়, হ্যাঁ, তাহলে তো মানুষ না খেয়ে মারা যাবে, এ তো কারবালা হয়ে যাবে। এটা হলো ওই অঞ্চলের। আর বহির্বিশ্বের অন্যান্য দেশগুলো লাইক বাংলাদেশের দারুণ ক্ষতি হয়ে যাবে, কারণ আপনার তেল গ্যাসের অভাব হয়ে যাবে। এটা কতদিন চলবে, এবং এটা থামার পরেও কিন্তু কতটা ধ্বংস
এই সেকেন্ড ফেজে, এবং তার রিপেয়ার কিভাবে হবে, এটা হবে পৃথিবীর জন্য একটা নিদারুণ দুঃখজনক ব্যাপার। আমার মনে হচ্ছে, আমি আশাবাদী লোক, আমার যেন হচ্ছে সেটা হতে যাচ্ছে না। এবং আরো একটা ব্যাপার, যুক্তরাষ্ট্রের অবস্থাটা কি আপনি এখানকার চিন্তা করে দেখুন, যে এখানে তেলের দাম বাড়বে, খাবারের দাম বাড়বে, ইকোনমি ধসে পড়বে, সাধারণ লোকের অবস্থা 12টা বেজে যাবে। হ্যাঁ, এবং নির্বাচনে এরই ইম্প্যাক্টে হয়তো ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানদের ভরাডুবি হবে। তাহলে চিন্তা করে দেখুন যে এটার ইমপ্লিকেশনস কিন্তু শুধুমাত্র এক জায়গাতে সীমাবদ্ধ নয়, এটা পৃথিবীর বিভিন্ন জায়গাতে। শুধু তাই নয়, পৃথিবীর বিভিন্ন এলাকাগুলো তারা কিন্তু এই যে খাদ্য এবং গ্যাস এগুলো না পেলে যা হয়, প্রত্যেকটা সমাজের ভেতরে একটা ইনস্টেবিলিটি চলে আসে, মানে স্টেবল যে তার যে একটা সামঞ্জস্য সেটা ধ্বংস হয়ে যায়, এবং তাতে বিশ্বজুড়ে যে ক্ষতি হবে সেটা কিন্তু একদম মানে আমরা কল্পনার বাইরে। কারণ ওই অঞ্চলটা, বিশেষ করে ওই যে স্ট্রেট অফ হরমুজ 21 মাইল যার প্রশস্ত, এটি কিন্তু পৃথিবীর জন্য একটা মারাত্মক জিনিস। হ্যাঁ, এবং লক্ষ্য করে দেখুন যে চীনের জন্য কি হবে, চীনের ক্ষতি হয়ে যাবে দারুণ। মানে আরো একটা ব্যাপার, শুধু যে আমরা বলছি গ্যাস, পেট্রোলিয়াম অ্যান্ড ফার্টিলাইজার, নো, দেয়ার আর সাম আদার মানে প্রাইমারি ম্যাটেরিয়ালস যেটা ওখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় সাপ্লাই করে, এবং সেগুলো ব্যবহার করা হয় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজে, কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে। সেগুলোর কি হবে? কাজে আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্প খুব ক্লেভার লোক, উনি ইন্টেলিজেন্ট, এবং উনি এই যুদ্ধ আপনি লক্ষ্য করে দেখুন, সে কিন্তু প্রথম বলছিল যে আমরা আক্রমণ করব, তারপর বলছে না। হ্যাঁ, তারপর একটা টাইম দিয়েছে, টাইম পার হয়েছে, তখন সে বলছে না, ইনডেফিনিট টাইম। হ্যাঁ, এখন সে কংগ্রেসকে বলছে, ইউএস কংগ্রেসকে বলছে না, যুদ্ধ তো নেই, যুদ্ধ তো যুদ্ধবিরতি, কাজে তার যে 60 ডেজের লিমিট, সেটা নিঃসন্দেহে খুবই বুদ্ধিমানের মতো একটি কথা তিনি বলেছেন যে 60 দিনের বেশি যুদ্ধ চালাতে হলে ওয়ার পাওয়ার সেক্টরে আপনাকে অনুমতি নিতে হবে। এখন তো যুদ্ধ নেই, আমি কিসের অনুমতি নেব? নিঃসন্দেহে এটি একটু ভালো কথা বলেছেন। জি, আমি একটু আলোচনাটা এগিয়ে নিই। জনাব আবেদিন, আপনার কাছে জানি, সেটা হলো যে প্রশ্নটি করছিলাম যে ইরান কি আগে থেকে কৌশলগতভাবে একটু শক্তিশালী অবস্থানের দিকে চলে যাচ্ছে? ধন্যবাদ। আসলে ইরান শুরু থেকেই এই যুদ্ধে কৌশলের দিক থেকে এগিয়ে, নিঃসন্দেহে। মানে এত ক্ষয়ক্ষতির পরেও বলবেন? এতদিন পরেও যেহেতু তারা তাদের সর্বশক্তি নিয়ে টিকে আছে, এবং হরমুজ প্রণালীকে তারা নিউক্লিয়ারের চাইতে বেশি স্ট্রং করে ব্যবহার করছে। এই যে স্ট্র্যাটেজিক্যালি তারা যে অবস্থানে আছে, এটি ইরানের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং তারা সেটা মেনটেন করছে। না হলে দেখেন, তাদের প্রধান যিনি ছিলেন আয়াতুল্লাহ খোমেনিকে, এবং যারা যুদ্ধ পরিচালনার দায়িত্বে ছিলেন বিভিন্ন সেক্টরের, আইআরজিসি থেকে শুরু করে তাদের বিমান বাহিনী, নৌবাহিনী, অনেক প্রথম সারির কোনো নেতাই তেমন একটা নাই। কিন্তু যুদ্ধটা কিন্তু ভিন্নভাবে চলছে, এবং অত্যন্ত ভালোভাবেই তারা রক্ষা করতে পেরেছে এই স্ট্র্যাটেজিক্যালি তারা যে এই প্রিপারেশনটার কারণে। আমি আরো একবার মনে হয় বলেছিলাম যে ইরান আসলে এই প্রিপারেশনটা নিচ্ছে লাস্ট 25 ইয়ার্স, এবং যুদ্ধের শুরু থেকেই ইরানকে যে একটা আন্ডারস্টিমেট করা হয়েছিল, মোসাদ বলেন আর সিআইএ বলেন, সেই আন্ডারস্টিমেট যদি না করতে যথাযথ মূল্যায়ন হলে হয়তো এই যুদ্ধটা এই সময় বাঁচত না। আরেকটি জিনিস হচ্ছে, যেমন ইরান এবং আমেরিকা কেউই আসলে একটা ফুল স্কেল যুদ্ধের জন্য রেডি না, এটা আমাদের বুঝতে হবে। কারণ ইকোনমিক্যালি বিভিন্ন ধরনের বাধার কারণে ইরান অর্থনৈতিকভাবে পর্যদস্ত। ঠিক সেইভাবে যেটি প্রফেসর সাহেব বললেন, যে আমেরিকা নয়, শুধু সারা বিশ্ব কিন্তু ইকোনমিক্যালি একটা ডিজাস্টারের মধ্যে এমনি তো আছেই, আরো বেশি যাবে। আরেকটু এই ডিজাস্টারটা হয়তো বাড়তে পারে। আমরা জানি যে প্রেসিডেন্ট খুব নেগোসিয়েশন করতে পছন্দ করেন, তিনি পেতেও পছন্দ করেন। চায়না যে সফরটি হবে জনাব আবেদিন, এইখানে তিনি হয়তো বেশ কিছু বিষয় নিয়ে আসতে পারতেন, সাফল্য দেখাতে পারতেন। বিশেষ করে মিড টার্মের আগে যদি এই ধরনের একটা সাফল্য চায়নার সঙ্গে করা যেত, নিঃসন্দেহে এটি আমেরিকানদেরকে উৎসাহিত করতো। কিন্তু বিশ্লেষকরা এখন বলছেন
পাশার দানটা ঘুরে গেছে। উল্টো চায়না এখন এই সফরে আমেরিকাকে চাপ দেওয়ার চেষ্টা করবে, কারণ আমেরিকা একটি যুদ্ধ নিয়ে নাজুক পরিস্থিতিতে আছে এবং অনেকে বলছেন আমেরিকা যুদ্ধ করেও কোনো সুবিধা করতে পারছে না, চায়না যুদ্ধ না করেও কূটনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে সুবিধার জায়গায় চলে গেছে। এই সফরটা কি এই ধরনের মানে চায়নাই ফ্রন্ট লাইনে থাকবে এমনটা মনে হচ্ছে? এই যে কূটনৈতিকভাবে চায়নার যে আরেকটা বেনিফিট, এখানে চায়না হোক আর আমেরিকাও চাচ্ছে যে পাকিস্তান যে ইন বিটুইন যে ব্রোকারটা করছে, এটা কিন্তু চায়নার জন্য একটা অ্যাডভান্টেজ পয়েন্ট। কারণ পাকিস্তান এখানে ইরানের সাথে ভালো সম্পর্ক আছে, অ্যাজ ওয়েল এজ চায়নার সাথেও ভালো সম্পর্ক আছে, এবং ডোনাল্ড ট্রাম্পও সামহাট পাকিস্তানকে বিশ্বাস করছে, যদিও অনেকে সমালোচনা করছে যে পাকিস্তান হয়তো দ্বৈত নীতিতে কাজ করছে। তো এই যে পুরো জিনিসটাকে কূটনৈতিকভাবে তাদের কোর্টে নিয়ে আসা, এটা কিন্তু চায়নার একটা বিরাট বেনিফিট। এখানে যুদ্ধ করছে আসলে ইরান এবং আমেরিকা, ইসরায়েল। মূল বেনিফিশিয়ারি হচ্ছে কিন্তু এই মুহূর্তে চায়না এবং রাশিয়া। কারণ চায়নার যেসব এবং রাশিয়ার যেসব অস্ত্রশস্ত্রগুলো যেগুলো ট্রায়াল করার দরকার ছিল, তারা কিন্তু এই সুযোগে কিন্তু সবগুলো কাজে লাগাচ্ছে। এবং চায়নার যেই তেলটা ইরান থেকে নেয়ার কথা, কিন্তু সেটাও কিন্তু তারা ভিন্নভাবে হরমুজকে ব্যবহার না করেও তারা কিন্তু নিয়ে যাচ্ছে। তো এই যে কূটনৈতিকভাবে এবং স্ট্র্যাটেজিক্যালি তারা যে সাকসেস, মানে এই বিষয়টাতে তারা যে এগিয়ে আছে কোনো সন্দেহ নেই। ওকে, মানে এই ক্ষেত্রে আপনি বলছেন আলু পোড়াটা খাচ্ছে চায়না রাশিয়া। জি। ওকে, আমি একটু প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার আপনার কাছে জানি, সেটি হলো এই বিষয়ে যদি কিছু যোগ করতে চান, নয় আমরা পশ্চিমবঙ্গের ভারতের নির্বাচনগুলো নিয়ে আপনার কাছে শুনবো, যে কেন এই বিপর্যয়, কিংবা কেন এটিকে আদৌ আপনি বিপর্যয় মনে করছেন নাকি স্বাভাবিক মনে করছেন, সেই বিষয়টা শুনবো। বিশেষ করে মমতা, বিজয় থালাপতি, তাদের প্রসঙ্গগুলো যদি আনেন। না, ইরান সম্পর্কে তো আমি খুব মানে চায়না খুব সম্পর্কে অভিনিপুত্রে শুনছিলাম। জয়নুল আবেদিন সাহেবের বক্তব্য খুবই সুন্দর হয়েছে এবং আপনার প্রশ্নগুলো ভালো হয়েছে। আমার মনে হয় যেন উই হ্যাড এ ভেরি কমপ্লিট মোর অর লেস গিভেন দ্য টাইম, আমাদের টাইম ফ্রেম আছে, হ্যাঁ, তাতে আমার আলোচনাটা ভালোই করেছি। জি। এখন মমতা ব্যানার্জি, জি। হ্যাঁ, মমতা ব্যানার্জির যে হারটা হয়েছে, সেটা আপনি যদি ভোটের ব্যাপারটা দেখেন, হ্যাঁ, তাতে আমার কাছে একটা অবাক লাগে। এটা মনে হচ্ছে ডেজা ভু। মানে এমনি যেন কথাটা শুনেছিলাম কয়েক মাস আগে। আপনি লক্ষ্য করে দেখুন, 2/3 সিটে উইন করেছে বিএনপি, বিজেপি উইন করেছে 2/3 সিটে অলমোস্ট, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখুন তখন জামাত বলছে 100-র বেশি সিটে মানে বেআইনি ভাবে উইন করেছে। মমতা মনে হচ্ছে জামাতকে ফলো করে বলছে যে 100 সিটে গোলমাল হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তো আবার সে বলছে যে সে ক্ষমতা হস্তান্তর করবে না। না, সেটা অবশ্য খুবই মানে দ্যাটস নট অ্যাকসেপ্টেবল। কারণ ইন্ডিয়া ইজ এ মেজর ডেমোক্রেসি, অনেকদিন ধরে তারা ডেমোক্রেটিক শাসন চালাচ্ছে। কাজে তাকে মানে আমাদের দেশের যে রাষ্ট্রনায়ক তাদের মতো ব্যবহার করাটা তার জন্য শোভা পাবে না, মানে ওটা ঠিক নয়। আচ্ছা, এখন যে মমতা ব্যানার্জির ব্যাপারে যে উনি যে হেরেছেন, এতে আমার কি, হ্যাঁ, আমার কিন্তু মিক্সড ফিলিং। তার কারণটা আমি বলছি। মিক্সড ফিলিং হলো যে বিজেপির যে ধর্মান্ধ যে গ্রুপটা, এই শুভেন্দু টুভেন্দু এরা যারা অভিষেকেরা উইন করেছে, এরা কিন্তু দারুণ ধর্মান্ধ ওদের কথাবার্তায়। এমনকি বিজয় লাভ করার পরে ওরা অ্যান্টি মুসলিম স্টেটমেন্ট দিয়েছে। আমি বিস্মিত হয়ে গেছি। তারা বলছে যে আমরা কাদের কাদের ভোট পেয়েছি, তাকে মুসলমানদেরকে বাদ দিয়ে সবার কথা অ্যাড করেছে। হিন্দু, বৌদ্ধ, জৈনের নাম্বার খুব কম। পুরো পশ্চিম বাংলাতে জৈন আঙ্গুলে গোনা যাবে, বুঝছেন, কয়জন মারোয়ারি আছে ওখানে। কিন্তু তাদের কথা উনি উল্লেখ করেছেন, এরা কিন্তু মুসলমানদেরকে ওনারা বাদ দিয়ে দিয়েছেন। হুইচ শোজ মি যে এরা দারুণ ধর্মান্ধ, এক্সট্রিমলি রাইট উইং এবং অনেকটা জঙ্গি টাইপের মনে হয় ওদেরকে, হিন্দু জঙ্গি টাইপের। কাজে এটাকে আমি পছন্দ করি না। হ্যাঁ, ডেমোক্রেসিতে যদি এরা যদি অটল বিহারী বাজপেয়ীর মতো হতো, হ্যাঁ, তাহলেও কিন্তু অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, অটল বিহারী বাজপেয়ী কিন্তু অনেক মডারেট। উনি যদিও মানে ধর্ম রাজনীতি করতেন, কিন্তু হি ওয়াজ ভেরি রেশনাল, তার চিন্তাধারা ছিল রেশনাল, আমি তাকে ফলো করতাম।
আচ্ছা, কিন্তু এখানে যে নেতৃত্ব ক্ষমতা পেয়েছে, আমার মনে হচ্ছে যে তারা ধর্মান্ধ, এক্সট্রিমলি রাইট উইং। তারা ওই যে মানে ওদের যে আহ, যে গেরুয়া ড্রেস পরে যে আসছে উত্তরপ্রদেশের অমিত শাহ, হ্যাঁ, আমার মনে হয় এরা অমিত শাহ ডেসিপল। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে যেখানে আমি মনে করি যে মমতার যে ডিফিট হয়েছে তাতে আমার কিছুটা খুশি লাগছে। কেন আমি আপনাকে বলছি, এই মমতা ব্যানার্জি কিন্তু তিস্তা রিভার প্রজেক্টে বারবার বাধা দিয়েছে সে, যেখানে মোদি আসছিলেন এগ্রিমেন্ট সই করার জন্য, হ্যাঁ, এবং মমতারও আসার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে সে না এসে এর বিরুদ্ধে উল্টো স্টেটমেন্ট দিয়েছে কলকাতা থেকে। এর আগে সে বারবার বারবার বাধা দিয়েছে যে এই যে তিস্তা প্রজেক্টটা, যে বাংলাদেশের সঙ্গে যে ভারতের যে চুক্তিটা সই করার ব্যাপার, এক্ষেত্রে আমি যদি একজনকে বলি ভিলেন, এন্ড দ্যাট ইজ মমতা ব্যানার্জি। না, এই মানে জন্য আমি পুরোপুরি একমত নই আপনার সঙ্গে, কারণ এটি অনেকটাই এক ধরনের গেম। এখন তো নো নো বিজেপি গেম, ক্ষমতা আসলো। না গেম হতো, নো নো, আই হ্যাঁ, টেল ইউ, গেম হতো যদি এরা একই দলের টাইপের কিংবা একই মনোভাবন হতো। না দরকার এরা নেই, দেশের স্বার্থে অনেক কিছু করতে হয়, বিরুদ্ধে আর একজন। দেশের স্বার্থে অনেক কিছু করতে হয়, একসাথে নো নো করতে নো হয়। নো নো, আই ডোন্ট আপনি কি থিংক সো। তাহলে আপনি কি কারণ মোটামুটি মনে করছেন যে এরপর, অর্থাৎ এখন তো বিজেপি না, এখানে আমি চলে এলো কনস্পিরেসিটাকে আমি পশ্চিমবঙ্গে। বিশ্বাস করি না, তার কারণ হ্যাঁ। মমতা ডিড ইট অল থ্রু, নট অনলি ওয়ান্স। হুম হ্যাঁ, তাহলে বুঝতাম যে হ্যাঁ এটা একটা প্ল্যান করে আসছে, হুম হুম এটা তার স্ট্যান্ড প্রথম থেকেই। হুম কিন্তু মানে মানে মোদি গভর্নমেন্ট, বিকজ দে আর ভেরি ফ্রেন্ডলি উইথ হাসিনা গভর্নমেন্ট, হুম তারা একটা মানে হাসিনাকে খুশি করার একটা চেষ্টা করেছিল হুম যে এটা যদি করা যায়, এবং তাদের কিন্তু টিম চলে আসছিল ঢাকাতে। দেয়ার এন্টায়ার টিম কেম টু সাইন দিস এগ্রিমেন্ট, এবং এই মহিলার আসার কথা ছিল। প্রথম সে একটু হা করেছিল, মনে হচ্ছিল একটু নিমরাজি, কিন্তু পরে সে এটা বাধা দিয়েছে। এবং এই তিস্তা রিভার প্রজেক্টে যদি একটা রাজনৈতিক দল ভারতের কন্টিনিউয়াসলি অপোজ করে থাকে, দ্যাট ইজ তৃণমূল কংগ্রেস। তার মানে এই কি কারণে এখন আশাবাদী হওয়ার আমি সুযোগ আছে, যেহেতু কংগ্রেস কেন্দ্রে এবং অপছন্দ। রাজ্যে দুটোতে বিজেপি তিস্তা হয়ে যাবে এমনটা আশা করা যায়? এটি হয়তো আমার যেন বাংলাদেশের মনে বিএনপি হচ্ছে যে সরকারকে, বর্তমানের মোদী গভর্নমেন্ট, সরকারকে গিফট। ইট ডিপেন্ডস অন দ্য আওয়ার গভর্নমেন্ট এন্ড দ্য ভারতীয় গভর্নমেন্ট। মানে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে ওকে। এবং বাইল্যাটারাল চুক্তিতে কোনো কিছু কিন্তু মানে একদম কংক্রিট বলা যায় না। অনেক ঘটনা আছে, অনেক ভেরিয়েবল রয়েছে। সেই ভেরিয়েবল গুলোকে কনসিডার করতে হবে। বর্তমান গভর্নমেন্ট যদি সেভাবে আগাতে পারে, আমাদের গভর্নমেন্ট, হুম এবং বিজেপিও যদি ওইভাবে আগায়, তাহলে হয়তো তিস্তা চুক্তি হতে পারে। যেহেতু মানে পশ্চিমবঙ্গ থেকে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট চায়, হুম পশ্চিমবাংলা থেকে বাধাটা আসবে না। হ্যাঁ, এবং এবারে ক্লিয়ার হবে যে কার কতটা সিনসিয়ারিটি, হোয়েদার মানে এইবারে এটাকে আমি বলি কনফার্মেটরি টেস্ট, যেখানে বোঝা যাবে হুম যে এর আগে যে মোদি রাজি হয়েছিল এটা কি তার সত্যি রাজি, নাকি আপনার কথা মতো কোনো কনস্পিরেসির পার্ট, সেটা এখন আমরা বুঝতে পারবো। জি, এটি অনেকটা পরিষ্কার হয়ে যাবে, এবং যদি হয় একমত হতে পারে, মানে একই তো সরকার, ফেডারেল এবং রাজ্যে যদি একমত হয়ে যেতে পারে, তাহলে আশা করছি বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে একটা সুখবর হবে যে বহু প্রত্যাশিত, বহু দিন ধরে যেটি ঝুলে আছে তিস্তা প্রকল্প, তিস্তা চুক্তি, সেটি করা সম্ভব হবে। জনাব, একটু আপনার কাছে জানি, এটি শুভ বার্তা হতে পারে, অশুভ বার্তা যেটি এর মধ্যেই করা নাড়ছে দরজা, সেটি হলো শুভেন্দুর মতো লোকরা যখন এইভাবে জিতে আসে, তাদের দল যখন জিতে আসে, এতটা কট্টর মৌলবাদী যদি বলা যায়, মানে শুভেন্দুদেরকে কিংবা বিজেপিকে, সেই দলটি শুরু থেকেই যারা সেখানে সংখ্যালঘু আছেন, মুসলিম আছেন, তাদেরকে পুশিং করার চেষ্টা করছে বাংলাদেশে, যে তোমরা বাংলাদেশি। ভারতীয় মুসলিম তাকে বাংলাদেশি পুশিং করে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এটি এখন তো তারা ক্ষমতায়, এখন যদি তারা এটি করতে যান, বাংলাদেশ কিভাবে সামাল দেবে? কিংবা আমরা তো দেখি যখন পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন হয়, তখন সেই আজ এসে বাংলাদেশে লাগে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে কোথাও কোথাও কেউ না কেউ নির্যাতন করার চেষ্টা করে। এই যে একটি দ্বিমুখী অবস্থায় বাংলাদেশ পড়ছে, এই সংকটটা কতটা জটিল হতে পারে বলে আপনি মনে করছেন? প্রথম কথা হচ্ছে, আমরা জানি ভারত বৃহত্তর গণতন্ত্রের দেশ, কিন্তু এইবার একজন সিটিং মিনিস্টার মানে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই গণতন্ত্রকে কিন্তু প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন যে সেখানে ভোট কারচুপি হয়েছে,
প্রায় 15 লাখ মুসলিম ভোট দিতে পারে নাই যারা লেজিটিমেট ভোটার ছিল, এবং 30 লাখের মতো হিন্দু ভোট দিতে পারে নাই যারা লেজিটিমেট ভোটার ছিল। এটি একটি অত্যন্ত বিশেষ আলোচনার দাবি রাখে ভারতের রাজনীতিতে। দ্বিতীয় যে বিষয়টি হলো যে এই প্রথম মনে হয় একজন মুখ্যমন্ত্রী বলছেন যে উনি দায়িত্ব হস্তান্তর করবেন না। এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত অশনি সংকেত। এই দুইটি জিনিস। বাংলাদেশের সাথে সম্পর্কের ব্যাপারে যদিও আন্তর্জাতিক রাজনীতিতে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু পশ্চিমবঙ্গের রেজাল্টটার উপরে অনেক কিছু কিন্তু প্রভাব বিস্তার করে। যেটি আপনি বলছিলেন যে পশ্চিমবঙ্গে যখন হিন্দু মুসলিম দাঙ্গা হয় তখন বাংলাদেশে তার একটাই প্রভাব। আমরা সংক্ষেপে বলি, আমাদের হাতে সময় একটু কম আছে। জি, সংক্ষিপ্তভাবে আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের সাথে সম্পর্কটা কি হবে, এটি কিন্তু এই বিজেপির মতো, অর্থাৎ এই যে শুভেন্দু অধিকারী, আজকে তার বক্তব্য শুনছিলাম, সে বলছে একটা গ্রামে 800 জন মুসলমান সবাই ভোট দিয়েছে এবং একটি ভোটও তার বাক্সে পড়ে নাই, আমি তাদেরকে দেখে নেব। একজন নির্বাচিত প্রতিনিধির মুখে এতদিন সে কি বলেছে আমি সেটাকে নেব না। আজকে নির্বাচিত একজন প্রতিনিধির মুখে এই ধরনের একটি কথা, এটা কিন্তু গণতন্ত্রের জন্য অসংখ্য সংকট, সে দেশের জনগণের জন্য এটা একটা দুর্ভাগ্যের ব্যাপার। আমি বলবো তারা আগে থেকে অভ্যস্ত, মানে যারা থেকে ভোট দিয়েছেন তারা সবাই জানেন যে শুভেন্দু এই ধরনের উগ্র একজন মানুষ। মানে তারা যখন সমালোচনা করে অন্য দেশ নিয়ে কিংবা পার্শ্ববর্তী বাংলাদেশ নিয়ে, তখন আসলে অবাক হতে হয় যে শুভেন্দুর মতো মানুষটা সে দেশে নির্বাচন, এবং সে বাংলাদেশ সম্পর্কেও অনেক ধরনের মানে নেগেটিভ, শুধু নেগেটিভ না, অত্যন্ত আপত্তিকর কথাবার্তা কিন্তু এখনো বলছে, আগেও বলছে। ফলে বাংলাদেশের সাথে সম্পর্কটা কি হবে, কলকাতায় চিকিৎসা নিতে বিশেষ তারা অনেকে না জানতে পারেন হয়তো ভবিষ্যতে এই ভবিষ্যৎ বলে দিবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য। আমরা শেষ করছি আজকের মতো। আগামীকাল দর্শক আবারও আওয়ার ডেমোক্রেসিতে ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।